সকালবেলায় কৃষ্ণেন্দুদার নতুন গানটা নিয়ে বসেছিলাম। কৃষ্ণেন্দুদা বলেই দিয়েছে আজকের মধ্যেই লেখা চাই, কাজ ফেলে রাখা যাবে না। তাই সকাল থেকে কাগজ পেন নিয়ে বসে পড়েছি লিখতে। আসলে ল্যাদখোর হিসেবে আমার খুবই বদনাম আছে, ঠেলা না খেলে গাড়ি চলে না আমার। কিন্তু এই গানটা তাড়াতাড়ি চাই ওনার, না হলে পাত্রবাবু বেত্র দিয়া যত্রতত্র প্রহার করিবেন, এই কথা সাপ জানাইয়া দিয়াছেন তিনি। তাই পাত্রবাবুর গুঁতো খেয়ে সকাল সকাল বসে পড়েছি লিখতে। দেওয়ালের দিকে তাকিয়ে পেন চিবোতে চিবোতে অন্তমিল ভাবছিলাম। এমন সময় বেজে উঠল আমার ফোনটা। দেখলাম অভিরূপের কল। হ্যাঁ বল ভাই, কেমন আছিস? অনেকদিন পরে। ভাই ভাই একটা খবর আছে, একটা মারাত্মক ঘটনা ঘটে গেছে। কি? আরে আরে কি হয়েছে? অলোকেশ কাল খুন হয়েছে। সে কি? কিভাবে? জানি না। আমাদের বাড়ির পাশে যে মন্দিরটা আছে, আরে ওই শিবের মন্দিরটা, ওখান থেকে পুজো দিয়ে ফিরছিল, এমন সময় কেউ ওর কপালে গুলি করে। কপাল ফুটো করে গুলি বেরিয়ে গেছে রে। আমার না খুব ভয় করছে। এই তুই আসবি একবার? আচ্ছা আচ্ছা আসছি, দাঁড়া দাঁড়া। লেখা মাথায় উঠল। এখন লেখা থাক, পরে কৃষ্ণেন্দুদাকে সব বুঝিয়ে বলে দেব। এই সময়ে বন্ধুর পাশে থাকা আমার ভীষণ দরকার। তাই বেরিয়ে পড়লাম অভিরূপের সঙ্গে দেখা করার উদ্দেশ্যে। সাইকেলটা কংক্রিটের রাস্তায় ছুটিয়ে দিলাম খুব জোরে। অভিরূপের বাড়ি আমার বাড়ির থেকে বেশ কিছুটা দূরে। আমি, অলোকেশ, অভিরূপ, সুজয়, প্রয়াগ আমরা এক বেঞ্চের বন্ধু সেই ছোট্টবেলা থেকে। ওদের বাড়িটা পাশাপাশি, কিন্তু আমার বাড়িটা ওদের বাড়ির থেকে খানিকটা দূরে। স্কুলের বন্ধুত্ব কলেজে এসে প্রায় ছিলই না। ওরা গেল সায়েন্সে আর আমি আর্টসে, আর প্রয়াগ কমার্সে। এখন চাকরি সূত্রে ওরা একদিকে আর আমি একদিকে। তবু এই বিপদে পুরনো বন্ধুকে ছেড়ে থাকতে মন চাইল না। মিনিট 15 পর আমি পৌঁছে গেলাম অভিরূপের বাড়ি। ঘরে ঢুকে দেখি খাটের ওপর মাথা ঝাঁকিয়ে বসে রয়েছে সে। আমাকে দেখে ধড়ফড়িয়ে নেমে এলো বিছানা থেকে। ভীষণ ভয় করছে রে। ব্যাপারটা কি রে? জানি না, কিছুই জানি না। সব ঠিক ছিল, শুধু গত পরশু ও দেখা করতে বলে। তারপর? আমি কাজে ব্যস্ত ছিলাম, দেখা করিনি। আর তারপর গতকাল এই ঘটনা। আচ্ছা অভিরূপ, বাকিদের খবর দিয়েছিস? মানে সুজয় আর প্রয়াগকে? হ্যাঁ, ওরা বলল ওদের কেউ নাকি অলোকেশ ডেকেছিল, ওরাও কাজের জন্য কেউ আসতে পারেনি। পুলিশ কি বলছে? পুলিশ তো এখন কিছু বলছে না। আচ্ছা, খুনের কি কারণ তুই কিছু মানে আন্দাজ করতে পারছিস? না। আচ্ছা আমি উঠি, বুঝলি? পুলিশের থেকে খবর পেলে বলিস। এই আমি এখন আসি রে। বাড়ি মুখো রওনা দিলাম। মনে মনে ভাবছি কেন খুন হতে হলো অলোকেশকে। আমি যতদূর জানি ও খুব ভালো ছেলে, ব্যাংকে চাকরি পেয়েছে কয়েক বছর আগেই। অভিরূপ বলল চাকরির জায়গায় যথেষ্ট সুনাম আছে। তাহলে কি কারণ? সাইকেলটা থামিয়ে পেছন ফিরে দেখি সোমনাথ দা চায়ের দোকান থেকে বেরিয়ে চিৎকার করে ডাকছে। সোমনাথ দা আমাদের পাড়ায় থাকে, ভীষণ খামখেয়ালি লোক। বয়স 34-35 মতো হবে। কাজ বলতে বাবার সম্পত্তি রক্ষা আর পাড়ার মোড়ে আড্ডা দেওয়া, আর কথায় কথায় অসংলগ্ন শব্দ প্রয়োগ করা। এটা কিন্তু এনার বিশেষ স্বভাব। সাইকেলটা ঘুরিয়ে গেলাম ওর কাছে। আর মস্ত মানুষ হয়ে গেছিস বলে সাড়া দিচ্ছিস না আজকাল? না গো সোমনাথ দা, একটু অন্যমনস্ক ছিলাম। তাতে অবশ্য দোষ নেই, কবিদের আবার এইসব উড়ুক্কু দোষ আছে।
তা মন উড়ছে কেন? কোনো পাখির পেছনে ধাওয়া করেছে নাকি? ধুর, আরে সেসব কিছু না, একটা খুন হয়ে গেছে। খুন? কিভাবে? আমি বলতে যাব, হঠাৎ আমায় থামিয়ে দিয়ে সোমনাথদা বলল, এই এই এখানে না, আমার বাড়িতে চল। বাড়িতে বলে দে আমার বাড়িতে আজ তোর নিমন্ত্রণ। এখন? ঠিক আছে। সোমনাথদার ঘরে বসে আছি। ও চা নিয়ে এসে আমাকে 1 কাপ দিল, নিজেও 1 কাপ নিল। চায়ে চুমুক দিতে দিতে বলল, তা কি কেস শুনি? আমার ছোটবেলার বন্ধু অলোকেশ, ও খুন হয়েছে। ও তাই? কিভাবে? গুলি মেরেছে। গুলি মেরেছে? কোথায়? পেছনে নাকি? আরে না না, পেছনে হতে যাবে কেন? আসলে ওটা মানুষের অভ্যাস। মারার হলে প্রথমেই ওই দিক দিয়েই মারে। পাতি বাংলায় যাকে বলে। থাক থাক থাক, তোমায় আর পাতি বাংলায় বলতে হবে না। কেসটা আগে শুনবে নাকি বলো তো? বেশ বল। আমি সবিস্তারে যা জানি সব বললাম। শুনেও বলল, দেখ, এই মুহূর্তে তোর কিচ্ছু করার নেই। হয়তো পুরনো কোনো আক্রোশ থেকেই এই কাণ্ড, তবে খুনির লক্ষ্য ভেদ করার ক্ষমতা দারুণ। বিছানায় শুয়ে শুয়ে আমাদের ছোটবেলার ছবিটা দেখছিলাম। ক্লাস 8-এ পড়তাম তখন। বাড়ির পাশের স্টুডিওতে তুলেছিলাম ছবিটা। আমি, অভিরূপ, অলোকেশ, সুজয় আর প্রয়াগ। মনে মনে হাসলাম, কত বদলে গেছি এই ছবির মতো আমরা। অলোকেশের উচ্চতা ছিল 6 ফুট। আমাদের মধ্যে সবচেয়ে বেশি খেতে ভালোবাসত। মাঝে মাঝে দেখা হলে পেট পুজো করিয়েও ছাড়ত। অভিরূপ হলো অলোকেশের ন্যাওটা। অলোকেশ যা বলতো অভিরূপ বাধ্য ছেলের মতো মাথা নেড়ে সম্মতি জানাতো। সুজয়টা ছিল বরাবরই চুপচাপ। এত চুপচাপ থাকা ছেলে খুব কমই লক্ষ্য করা যায়। আর প্রয়াগ ছিল সবচেয়ে দিলদার। গান গাওয়া, আড্ডা, এনার্জিতে ভরপুর। শুধু ওর চোখ দুটো ছোট থেকেই খারাপ, প্রায় 90% দেখতে পায় না। তারপরেও তার মনের জোরে কোনো কমতি নেই। আজকাল কাজের জন্য ওদের সাথে প্রায় দেখা হয় না বললেই চলে। মাঝে মধ্যে ফোনে কথা হয়, তাও খুবই সামান্য। না, কি ভালো ছিল সেই ছোটবেলাটা। টিফিনে ঝালমুড়ি, ক্লাসের আড্ডা। ক্লাস 10-এ মালবিকাকে দেখে অলোকেশের প্রথম প্রেমে পড়া, আর সেটা নিয়ে তাকে খ্যাপানো। না, কি ভালো দিন ছিল সেই সব। এইসব কথাই শুয়ে শুয়ে ভাবছি তখন। ফোনের স্ক্রিনে অভিরূপের নাম্বারটা ভেসে উঠল আবার। ফোন ধরতেই অভিরূপের কাঁপা কাঁপা ভয়ার্ত কণ্ঠ শোনা গেল। কেন, কি হলো হঠাৎ? এত কথা বলিস না, তুই আয় আয় আয়, আমি সব বলবো, আয়। আচ্ছা দাঁড়া, আসছি। জামাটা পরে সাইকেলটা নিয়ে বেরিয়ে পড়লাম। রাস্তায় হঠাৎ সোমনাথদার সঙ্গে দেখা, হাতে বাজারের ব্যাগ। এই তো ভালুর সাথে কালু মেলানো পাবলিক। এই চ চ চ চ, এই বাজারের ব্যাগ নিয়ে আর পারা যায় না। আমাকে বাড়ি পর্যন্ত লিফট দিয়ে দে তো একটু। আরে সোমনাথদা, অভিরূপের ফোন এসেছিল। গলা শুনে মনে হচ্ছে ও খুব ভয় পেয়েছে। কেন, রাত্রে হিসু করার সময় কারেন্ট চলে গেছিল নাকি? সেই সময় হাতে টর্চ ছিল না? তুমি না সোমনাথদা, মানে সব সময় বাজে বকো। আরে ও সত্যি সত্যিই মনে হয় কোনো একটা কারণে ভয় পেয়েছে। সে হোক,
সাইকেলটা ঘুরিয়ে আমাকে বাড়িতে নিয়ে চল, ব্যাগটা রেখে তোর সাথে যাব, সাথে পুলিশের রিপোর্ট কি এলো জানবো। একটু টিকটিকি হলে মন্দ হয় না, কি বলিস? চ চ চ চ। এই সোমনাথদা, তুমি কি সত্যি সত্যি বিষয়টা ঘেঁটে দেখবে? সে সময় আসলে দেখা যাবে। অগত্যা গন্তব্য বদলে সোমনাথদার বাড়ির দিকে চললাম। সোমনাথদাটা না কেমন একটা, কোনো অনুভূতি নেই, জীবনে কোনো প্রেম নেই, বড়দের সম্মানটাও করে না, সব কিছু নিয়েই রসিকতা করে। অভিরূপের এত বড় বিপদ, তাও তার কোনো ভ্রুক্ষেপ নেই। ব্যাগটা সোমনাথদার বাড়িতে রেখে সাইকেলের প্যাডেলে জোরে চাপ দিলাম। কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম অভিরূপের বাড়িতে। অভিরূপকে ডাকতেই ও বাড়ি থেকে বেরিয়ে এলো। চোখ মুখ শুকিয়ে গেছে। আমাকে দেখে এগিয়ে এলো, তারপর সোমনাথদাকে দেখে বলল, ইনি? আচ্ছা, আলাপ করিয়ে দিই, ইনি সোমনাথ দত্ত, আমার সোমনাথদা। আর সোমনাথদা, এর নাম অভিরূপ, আমার ছোটবেলাকার বন্ধু। দুজনের মধ্যে আলাপ পরিচয় করিয়ে দিলাম, কিন্তু তাও লক্ষ্য করলাম অভিরূপের জড়তা কিছুতেই কাটছে না। এই কি রে, তুই এত ঘাবড়ে আছিস কেন? অভিরূপ সোমনাথদার দিকে তাকিয়ে আছে। আমি বললাম, আরে ভয়ের কিছু নেই, সোমনাথদা সব জানে, তোর উপকারী হবে। বুঝিয়ে বলতে অভিরূপ শান্ত হলো। আমরা ঘরের ভেতরে গিয়ে বসলাম। আচ্ছা ভাই, এত ইতস্তত হয়ে ফোন করলি, কি হয়েছেটা কি? দাঁড়া দাঁড়া দাঁড়া। অভিরূপ উঠে গিয়ে টেবিল থেকে একটা কাগজ আনলো, প্রিন্ট করা খবরের কাগজ। কাগজটা হাতে নিয়ে একটা হেডলাইন চোখে পড়ল, রাতের শহরে আবার ধর্ষণ। সোমনাথদা আর অভিরূপের দিকে একবার দেখলাম, তারপর পড়তে লাগলাম। অশোকনগরের পাশের এক খালে এক অর্ধনগ্ন মহিলার লাশ উদ্ধার হয়েছে। খালের পাশে ব্যাগ থেকে উদ্ধার হওয়া জিনিসপত্র থেকে জানা যায় মেয়েটির নাম সরলিপি সেন। একটি বেসরকারি অফিসে চাকরি করত। স্থানীয় এক চাওয়ালা ছেলে খালের পাশে মৃতদেহটি পড়ে থাকতে দেখে, তারপর পুলিশকে খবর দেয় এলাকার মানুষ। পুলিশ তদন্ত শুরু করেছে। আমার হাত থেকে কাগজটা টেনে নিল সোমনাথদা। উল্টো দিকে একটা হ্যান্ডরাইটিং, জীবনের আদালতে তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো। নিরুত্তাপ মুখ নিয়ে এমনভাবে তাকালো সোমনাথদা যেন কিছুই হয়নি। জিজ্ঞেস করলো, এই ব্যাপারে তুমি কিছু আলোকপাত করতে পারো? আহা, তোমাকে আপনি বললাম না বলে খারাপ ভেবো না। আমি সত্যি কিছু বুঝতে পারছি না, এই হুমকি কেন আমায় দেওয়া হচ্ছে? ও বেশ, আপাতত সাবধানেই থাকো, পুলিশকে খবর দিও। উঠি, এই চল চল চল। চলো। উঠে পড়লাম আমরা। বাড়ির পথে রওনা হয়েছি। এমন সময় সোমনাথদা বলল, বুঝলি প্রবাল, তোর বন্ধু না ঢপ দিচ্ছে, খুলে বলছে না সব। এক কাজ করতো, একবার তোর যে বন্ধুটি খুন হয়েছে তার বাড়ি নিয়ে চলতো, কি যেন নামটা বালটার। এই তুমি না সোমনাথদা, ওর নাম অলোকেশ। আরে ভুল কি বললাম, কেশ মানে তো বাল, তুইও তো বাল, যে সে বাল নয়, একেবারে প্রবাল। ধুর বাল, তোমার সঙ্গে থেকে থেকে না আমার মুখটাও খারাপ হয়ে যাচ্ছে। এ দূর যাও তো। অলোকেশের বাড়ি একদম নিশ্চুপ। বাড়িতে ও আর ওর মা থাকতেন। বাবা ব্যাঙ্গালোরে থাকে কাজের সূত্রে। দরজার মুখে দেখি কাকিমা বসে আছেন আনমনে। আমাকে দেখেই হাউমাউ করে কেঁদে উঠলেন। কিছুক্ষণ পর শান্ত হয়ে আমাদের ঘরে নিয়ে গেলেন তিনি। তোরা বস, তোদের জন্য কিছু ব্যবস্থা করি। আমি আটকাতে যাব,
সোমনাথদা হঠাৎ করেই আমাকে আটকে দিয়ে বলল, ও মাসিমা, আমরা একটু ঘুরে দেখি। কাকিমা অমত হলেন না। আমরা অলোকেশের ঘরে ঢুকলাম। সোমনাথদা এদিক ওদিক দেখতে লাগলো, আমিও চোখ চালাচ্ছি। এমন সময় ঘরের কোণে রাখা ডাস্টবিন থেকে একটা কাগজ তুলল, হুবহু অভিরূপের কাছে দেখা সেই কাগজের মতো। সিঁড়িতে পায়ের আওয়াজ আর প্লেটের শব্দ পেলাম। সোমনাথদা টুক করে কাগজটা পকেটে ভরে নিয়েছে। কাকিমা ঘরে এলেন প্লেটে 4 রকমের মিষ্টি আর জলের গ্লাস ট্রেতে সাজিয়ে। আচ্ছা মাসিমা, আমাকে একটা কথা বলুন তো, অলোকেশ খুন হওয়ার আগে কিছু পরিবর্তন লক্ষ্য করেছিলেন? না, তেমন কিছু না, শুধু কেমন চুপচাপ হয়ে গিয়েছিল। আচ্ছা, ও কি সেদিন একা বেরিয়েছিল? বাড়ি থেকে একা বেরিয়েছিল, তবে পরে শুনেছি ওর সাথে নাকি এক বুড়ো লোক ছিল। হ্যাঁ, বুড়ো লোক? হ্যাঁ বাবা, বুড়ো লোক। দেখতে কেমন ছিল জানেন? হ্যাঁ, পরে শুনেছি ওই লোকটার বিবরণ। মুখ ভর্তি সাদা গোপ দাড়ি আর গালের বাম দিকে একটা আঁচিল। তা পুলিশ কি বলছে? পুলিশ আর কি বলবে বাবা, বলল তদন্ত চলছে। প্লেটটা রেখে আমরা উঠে পড়লাম। তারপর বাড়ির পথে চলেছি, কিন্তু মনের মধ্যে প্রশ্নেরা দৌড়ে বেড়াচ্ছে। কে এই বুড়ো লোকটা? এই খুনের সাথে কাগজের কি সম্পর্ক? রহস্য ক্রমশ যেন জটিল হয়ে উঠছে। আপনারা শুনছেন জ্যাম হাব স্টুডিও নিবেদিত শনিবারের গপ্প। এই সেগমেন্টে রুদ্র পলাশের লেখা রক্ত তিলক। গল্পের নির্দেশনা ও সূত্রধার আমি ইন্দ্র। নাট্যরূপ ও চরিত্রবিন্যাস আরফান আলী খান। পোস্টার ডিজাইন ও অডিও মিক্স মাস্টার কৃষ্ণেন্দু পাত্র। আবহ সঙ্গীত ও অডিও এডিট অশ্রুকুমার ভট্টাচার্য। অন্যান্য চরিত্রে আরফান আলী খান, অশ্রুকুমার ভট্টাচার্য, অক্ষয় কুমার সেন, কৃষ্ণেন্দু পাত্র, অর্পিতা হাজরা, শুভজিৎ সরকার ও আমি ইন্দ্র। তাহলে চলুন ফিরে যাই রক্ত তিলকে। কাল একটু রাত করে ঘুমানোর জন্য তখনও ঘুমটা ছাড়েনি। অগত্যা ঘুম জড়ানো চোখে বারমুডা আর স্যান্ডো গেঞ্জি পরে বাইরে এসে দেখি সেই পরিচিত হাসি মুখ নিয়ে দাঁড়িয়ে আছে সোমনাথদা। সোমনাথদা, তুমি এখন? ও প্রভু, শয্যা ছাড়লেন সবে? আসলে কাল একটু রাত জেগেছিলাম তো, তাই। কিরে, প্রেম টেম করছিস নাকি? দূর, ওসব কিছু না, ওই একটু লেখালেখির কাজ ছিল। সত্যি? তাছাড়া আর কি। সে যাই হোক, ব্রাশ করে বেরিয়ে আয় জলদি। মোড়ের মাথায় চা খেয়ে বেরোবো দুজন। কোথায় যাব? এই প্রশ্ন কম, ব্রাশ কর জলদি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি আমার রুমে গিয়ে বসো, মিনিট 5 মধ্যেই আসছি। ব্রাশ করে রুমে এসে দেখি সোমনাথদা আমার নতুন লেখা গল্প অহল্যা পড়ছে। আমাকে দেখে সে বলল, কিরে, আজকাল ভূতের গল্প লিখছিস? প্রেম কি পঞ্চভূতে মিশে গেছে? আরে না, ওসব কিছু না। আরফানদা বলল একটা ভূতের গল্প লিখতে, তাই একটু চেষ্টা করছিলাম। সে যাই হোক, চল বেরোই, আয়। চা খেয়ে সোমনাথদার বাইক চড়ে রওনা হলাম। কে জানে কোথায় যাচ্ছি। মিনিট 10 পর বাইক থামলো একটা বাড়ির সামনে। এ আবার কোথায় এলাম রে বাবা?
সোমনাথ দা দরজার সামনে গিয়ে হাঁক পাড়ল। বাড়িতে কেউ আছেন? দরজা খুলে বাইরে এলেন এক বুড়ো লোক, মুখ ভর্তি দাড়ি, গালে একটা আঁচিল। নমস্কার, এটা বিদ্যুৎ সেনের বাড়ি? হ্যাঁ বলুন, আমি বিদ্যুৎ সেন। আপনি? আমার নাম সোমনাথ দে, আমি থানা থেকে আসছি। থানা? কেন, কি হয়েছে? না না না, ভয় পাবেন না, আমরা কিছু তথ্য জানতে এসেছি আপনার মেয়ে স্বরলিপির ব্যাপারে। আরো তথ্য চাই আপনাদের? আমার মেয়ের খুনিদের তো ধরতে পারলেন না, আজ 3 মাস হয়ে গেল, এখনো আপনাদের তথ্য চাই। আসুন। দেখুন, আমাদের আলাদা করে এই কেসের ইনভেস্টিগেশনের জন্য নিয়োগ করা হয়েছে, যদি আপনি আমাদের সহযোগিতা করেন খুব সুবিধে হয়। সবাই কেবল আশ্বাস দিয়ে গেল। বেশ, আসুন, ভেতরে আসুন। এই আয়। আচ্ছা, আপনার মেয়ে কোন অফিসে চাকরি করত? হাংরি ফুড নামে একটি বেসরকারি অনলাইন ফুড ডেলিভারি কোম্পানিতে। আচ্ছা আচ্ছা, আপনার মেয়ের বয়স কত ছিল? 25। তা মেয়ের বিয়ে দেননি কেন? কিছু মনে করবেন না, আসলে এই বয়সে সাধারণত মেয়েদের বিয়ে হয়ে যায়, তাই জানতে চাইলাম আর কি। বিয়ে তো ঠিক হয়েই গিয়েছিল, কিন্তু কয়েকদিন আগে সেই ছেলেটিও মারা গেছে। চমকে উঠলাম আমি যেই নামটা ভাবছি সেই নামটাই কি বলবে নাকি? ছেলেটির নাম অলোকেশ মিত্র। সোমনাথদার চোখেও দেখলাম একটা বিস্ময়। আসলে এই খবরটা আমরা দুজনে কেউই আশা করিনি। কিছুক্ষণ চুপ থেকে সোমনাথদা হঠাৎ বলল, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আজকে আসি, পরে দরকার পড়লে আবার আসবো। নমস্কার। হ্যাঁ, চল চল। আচ্ছা, ঠিক আছে, নমস্কার। বুঝলি, কেসটা ভীষণ জটিল হয়ে যাচ্ছে। যে খুন হলো তার সাথে মেয়েটির বিয়ে, আবার মেয়েটিকে ধর্ষণ করে খুন করা হয়েছে আগেই, তারপর আবার হুমকি দিয়ে খুন করা হচ্ছে। যদি দরকার খাতিরে ধরেই নেই অলোকেশরা ধর্ষক, তাহলে নিজের হবু স্ত্রীর সাথে এমন কাণ্ড করবে কেন? আর কথা শেষ হলো না, আমার ফোনটা বেজে উঠল। হ্যাঁ সুজয়, বল। কি? কখন? আচ্ছা আচ্ছা, দাঁড়া দাঁড়া, আমি যাচ্ছি। এই কি হলো? অভিরূপ আজ মন্দিরে গিয়েছিল, আর সেখানে কেউ তার কপালে যা মার গেড়েছে। চ চ চ চ চ। বাইকের হেলমেটটা টেবিল থেকে তুলে দৌড় লাগালো সোমনাথদা। সোমনাথদার বাড়ি থেকে বাইকে মিনিট 5 দূরত্বে কৈলাসনাথের মন্দির। আমরা প্রায় মিনিট 3 মধ্যেই সেখানে পৌঁছে গেলাম। মন্দিরের সামনে পুলিশের গাড়ি চলে এসেছে, কনস্টেবলরা জমায়েত সরিয়ে দিচ্ছে। হঠাৎ এক অফিসার সোমনাথদাকে দেখতে পেয়ে হাসি মুখ নিয়ে এগিয়ে এলো। আরে সোমনাথ, তুমি? আসলে যে ছেলেটি খুন হয়েছে সে আমার এই ভাইটির বন্ধু। তাই নাকি? কয়েকদিন আগে যে ছেলেটি খুন হয়েছে সেও এরই বন্ধু। স্ট্রেঞ্জ। আচ্ছা, খুনটা কিভাবে হলো? গুলি করেছে কপালে, একদম মাঝ বরাবর। দেখে তো মনে হচ্ছে কোনো প্রফেশনাল শুটার। স্যার, দেখা যায় একবার? হ্যাঁ হ্যাঁ, এসো এসো। গিয়ে দেখি অভিরূপের নিথর দেহটা পড়ে আছে, কপাল জুড়ে সাদা ছাইয়ের প্রলেপ, মাঝখানে লাল তিলক কাটা। সেই তিলকের সোজা গুলিটা লেগেছে। সোমনাথদা চারিদিক ভালো করে দেখে ভ্রু কুঁচকে দাঁড়িয়ে থাকলো, বলল, আশুতোষ দা,
আরে কল লিস্টটা পাওয়া গেছে? না, পাঠানো হয়েছে, রিপোর্ট এলেই জানাচ্ছি তোমায়। আচ্ছা তাহলে এখন আসি, ভিড় বাড়িয়ে লাভ নেই। বাইক নিয়ে বেরিয়ে বাড়ির পথ না ধরে অন্য রাস্তা নিল সোমনাথদা। শুধু একবার জিজ্ঞেস করলো, এই সুজয়ের বাড়ির রাস্তা বল। তুমি নিশ্চয়ই বুঝতে পারছো খুনির টার্গেট তোমরাই, তাই বাঁচতে চাইলে সত্যি কথা বলো, না হলে তোমাদের বাঁচানো কিন্তু অসম্ভব। ঝাঁঝালো গলায় সুজয়কে বলল সোমনাথদা। আপনাকে আমি কতবার বলবো যে আমি কিছু জানি না। দয়া করে আপনি আসুন, আমি একটু একা থাকতে চাই। চিন্তা করিস না সুজয়, দেখ কিছু তো একটা রাস্তা বের করতেই হবে। দেখ এখন হাত পা গুটিয়ে বসে থাকলে তো হবে না। হ্যাঁ ঠিক আছে, তোরা এখন আয়। তুমি বললে ভালো করতে, অন্তত বাঁচানোর চেষ্টা করা যেত। বেশ, বলবে না যখন আর কি, আসি। আসুন। এই চল 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 চল। হ্যাঁ চলো। এই দাঁড়িয়ে আছিস কেন? ওট 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 ওট, চল। এই তোর আর একজন বন্ধু আছে না? হ্যাঁ প্রয়াগ। রাস্তা দেখা, দেখি ও যদি কিছু বলে। কলিং বেল টিপতেই বাইরে বেরিয়ে এলো প্রয়াগের মা, অর্থাৎ অনু কাকিমা। প্রয়াগের সঙ্গে আমার দরকার আছে বলাতে উনি আমাদের ভেতরে বসতে বললেন, তারপর ওপরের ঘরে চলে গেলেন। কিছুক্ষণের মধ্যেই স্যান্ডো গেঞ্জি আর বারমুডা পরে নেমে আসছে প্রয়াগ। মাঝে মাঝে খুব কষ্ট হয় ছেলেটার জন্য। সবাই ছেলেটাকে ভাবে খুব দুর্বল, কিন্তু কেউ জানে না ছেলেটা কতটা প্রতিভাবান, কত বড় মনের অধিকারী। প্রবাল, কিরে হঠাৎ? আরে তোর সাথে একটু কথা আছে। আমার সাথে? কি নিয়ে? এখানে নয়, এই চল বাইরে চল। বেশ চল, পুকুর পাড়ে বসি। আচ্ছা ইনি কে? ওহো, আমারই ভুল হলো রে। উনি হচ্ছেন সোমনাথদা, আমার পাড়াতেই থাকেন। ও মাফ করবেন, আসলে চোখে পরিষ্কার দেখতে পাই না, তাই তো বুঝতে পারিনি। আরে না 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 না, আমি কিছু মনে করিনি। রাস্তায় আস্তে আস্তে তোমার কথা শুনলাম। চলো বসি। তা তোমার বন্ধুদের খবর শুনেছো তো নিশ্চয়ই? হ্যাঁ শুনেছি। আমি জানি না কেন ওদেরকে খুন হতে হলো, আর আমাকেই বা কেন খুন করতে চায়। তোমাকে? তোকে? হ্যাঁ আমাকে। আমার হাসি পাচ্ছে এই ভেবে যে আমি এক প্রতিবন্ধী মানুষ, লড়াই করার ক্ষমতা নেই, আর আমাকে হুমকি চিরকুট দেওয়ার কি আছে, কে জানে। তোকেও চিরকুট দিয়েছে? হ্যাঁ রে। আরও কিছুক্ষণ কথা বলার পর অবশেষে বাড়ির দিকে চললাম। রাস্তায় যেতে যেতে সোমনাথদা বলল, বুঝলি প্রবাল, যা করার আমাকেই করতে হবে, কেউ কিছুই বলছে না। কি করবে জানি না, এটা কেস না জিলিপির বাচ্চা কে জানে, খালি পেঁচিয়েই যাচ্ছে। পরদিন রেকর্ডিং থাকার জন্য স্টুডিওতে গিয়েছিলাম। বাড়ি এসে শুনলাম সোমনাথদা এসেছিল। আমি নেই শুনে চলে গেছে। ফোন খুলে দেখি
5টা মিসড কল। ফোন করলাম, কিন্তু ফোন রিসিভ করলো না। 2 দিন কোনো পাত্তা নেই। 3 দিনের দিন সোমনাথ দা এলো বাড়িতে, বলল, এই চল বেরো। হ্যাঁ, কোথায়? কোথায় আবার? খুনিকে ধরতে। কি বলছো? হুম। মনে মনে খুব রাগ হলো। আজকেই চোর ধরা পড়বে আর আজকেই আমাকে স্টুডিওতে যেতে হচ্ছে। হতাশ হয়ে বললাম, শুভেচ্ছা রইল সোমনাথ দা, আমাকে আজ একবার স্টুডিওতে যেতেই হবে। আজকে ফাইনাল রেকর্ডিং। খুব দুঃখ হচ্ছে গো আমার। ও থাক, অন্যদিন করো। করতে তো ইচ্ছে করছে, কিন্তু উপায় যে নেই। কি আর করবি তাহলে, পরে শুনে নিস। বাড়ি ফিরেই সোমনাথদার বাড়িতে চলে গেলাম। দেখি সোমনাথদা খাটে শুয়ে আছে, হাতে ব্যান্ডেজ। আরে কি হলো তোমার? দেখি দেখি। আর বলিস না, একটুর জন্য ফসকে গেল। আরে ভেঙেছে নাকি? আরে না 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 না, একটু লেগেছে। আর কি করে হলো? আর বলিস না, ঘাড়ে শনির দশা হলে যা হয় আর কি। আমি আন্দাজ করেছিলাম ওই মন্দিরে কিছু একটা আবার ঘটবে, তাই অপেক্ষা করছিলাম। আন্দাজ 10:30টার সময় সুজয়ের সাথে একজন বুড়ো লোক। আমি তো দেখে চমকে উঠি, এ তো বিদ্যুৎ সেন, স্বরলিপির বাবা। আমি হাতে নাতে ধরতে যাব এমন সময় একটা বাইক এসে এমন ধাক্কা দিল যে আমি পড়ে গিয়ে হাতে চোট পাই, আর বাইক আরোহী বিদ্যুৎ সেনকে নিয়ে পালিয়ে যায়। কিন্তু বুড়ো এদেরকে মারছে কেন? কারণ এরা তার মেয়ের খুনি, তাই। কি বলছো কি? মায়ের ফোনটা বেজে উঠল। দেখি 10টা বাজে। অগত্যা আর দেরি না করে সোমনাথদাকে শুভরাত্রি জানিয়ে বেরিয়ে পড়লাম। বেশ কিছুদিন সোমনাথদার কোনো খবর নেই। ফোন করলাম, ফোন রিসিভ করছে না। কে জানে কি হলো। সন্ধেবেলায় বিছানায় গা এলিয়ে বসে আছি। হঠাৎ দেখি হোয়াটসঅ্যাপে একটা মেসেজ এলো, ফ্রি আছিস তো চলে আয়, কেস সলভড। আমি মেসেজটা দেখা মাত্রই কোনো রকমে জামা কাপড়টা চড়িয়ে বেরিয়ে পড়লাম। বুঝলি, প্রেম বড় বিচিত্র বস্তু। এই প্রেমের জন্য বেহুলা লক্ষিন্দরকে নিয়ে ভেলা পাড়ি দিতে পারে, আবার দশরথ মাঝি পাহাড় কেটে ফেলতেও পারে। সে তো বুঝলাম, কিন্তু কেসের সাথে এসবের কি সম্পর্ক? আরে আছে বৎস, আছে। ভালোবাসার এক অদ্ভুত ক্ষমতা আছে। ভালোবাসা মৃত মনে জীবন দিতে পারে, আর সেই বেঁচে থাকার কারণ যদি কেউ কেড়ে নেয়, তাহলে সে জীবন কেড়েও নিতে পারে। এই কেসটার ক্ষেত্রেও সেটাই হয়েছে। একটা হাসি খুশি মানুষকে খুনি বানিয়ে দিয়েছে। বুঝলাম না। রেটিনাইটিস পিগমেন্টোসার নাম শুনেছিস? না। এটা একটা চোখের সমস্যা। এই রোগ 4000 জনের মধ্যে একজনের হয়। এই রোগের লক্ষণ হলো যে যার চোখে এই সমস্যা তার রাতে দেখতে সমস্যা হয়। আর আমরা যেমন চারিদিক দেখতে পাচ্ছি, এই রোগ যাদের আছে তারা কেবল মাঝখানের একটু অংশ দেখতে পাচ্ছে। আমরা ওই টানেল দিয়ে দেখলে যেরকম হয় না, সেরকম আর কি। আরও একটা বৈশিষ্ট্য হলো, এই রোগীরা চেহারা দেখতে পারে না বা লেখাপড়াও করতে পারে না, পারলেও তা স্বচ্ছভাবে করতে পারে না। রং চিনতে অসুবিধে হয়, বিশেষ করে হালকা রং চিনতে এদের বেশ সমস্যা হয়। হলুদ, সাদা এইসব গাঢ় রং কিন্তু চিনতে পারে, তবে তার পেছনে একটা কন্ট্রাস্ট কালার লাগবে। সে তো বুঝলাম, কিন্তু বিদ্যুৎ সেন তো সুস্থ মানুষ, তার চোখের তো কোনো সমস্যা নেই। তাহলে কার চোখে সমস্যা আছে? প্রয়াগ। প্রয়াগ, স্বরলিপির প্রেমিক। তো তুমি কি করে বুঝলে ব্যাপারটা? মনে আছে তোকে সেদিন ফোন করেছিলাম? সেদিন আমি স্বরলিপির অফিসে যাব বলে তোকে ফোন করেছিলাম, তুই গেলি না, তাই অগত্যা একাই গেলাম। সেখানেই ওর বন্ধু মেহুলের মুখে শুনলাম প্রয়াগের কথা। আমি তো প্রথমটা বেশ চমকে গিয়েছিলাম, ভেবেছিলাম
বিদ্যুৎ সেন আর প্রয়াগ দুজনে মিলে এই কাণ্ডটা করছে না তো? আমি অফিস থেকে বেরিয়ে আবার একবার সুজয়ের বাড়ি যাই। সুজয় স্বীকার করে নিজের দোষ। আমি আমার নাম্বার ওকে দিয়ে আসি আর বলে আসি কোনো ফোন এলে আমাকে যেন জানায়। অবশেষে ফোনটা আসে। আমি আশ্বস্ত করি যে আমি সঙ্গে থাকব। তারপর কি হলো তোকে তো বলেছি। তবে আর একটা জিনিস লক্ষ্য করলাম, বুড়োর বাম হাতে কাটা দাগ। মনে পড়ে গেল প্রয়াগের হাতে এমন দাগ দেখেছি। পরদিন ওর বাড়ি গেলাম। তা ভালো আছো প্রয়াগ? কে? আমি সোমনাথ, প্রবালের বন্ধু। ওই যে সেদিন এসেছিলাম। ও সোমনাথ দা, আসুন আসুন। হাতে বেশি সময় নেই। কেমন আছো? শরীর কেমন আছে? এসব জিজ্ঞাসা করব নাকি যেটা বলতে এসেছি সোজাসুজি সেটাই বলবো? মানে কি বলছেন আমি তো কিছুই বুঝতে পারছি না। আর ছাড়ো, আমি সোজাসুজি জানতে চাইছি, ওদের সবাইকে মারলে কেন? কাদের? কি সব বলছেন আপনি? এই নাটকটা কিন্তু তুমি ভালোই করতে পারো, সেটা দেওয়ালে বাঁধাই করা সার্টিফিকেট দেখেই বোঝা যাচ্ছে। কিন্তু কি বলো তো, আমি তো আর সৃজিত, কৌশিক, প্রদীপ্ত, রাজামৌলি কোনোটাই নই। তাই আমার কাছে অভিনয় প্রতিভাটা না দেখিয়ে লাভ নেই। যদিও তোমার প্রতিভা শুধু অভিনয় নয়, তুমি তো এককালে আর্চারি করতে পারতে, তাই না? কি সব বলছেন আপনি? উফ, আচ্ছা এই তুমি কি প্রথম প্রেমপত্র পাওয়া ন্যাকা মামনি, নাকি সব বুঝেও কিছু বুঝতে পারো না? দেওয়ালে তোমার আর্চারি ট্রেনিং সেন্টারের ছবি ঝুলিয়ে রেখেছো। এবার বলবে কি সত্যি কথাগুলো? হ্যাঁ, আমি মেরেছি। বিশ্বাস করুন সোমনাথ দা, আমার আর কোনো আফসোস নেই। স্বরলিপি অলোকেশকে বলেছিল ও বিয়ে করতে পারবে না, তারপরেও ওরা। তাই বলে তুমি তিনজনকে খুন করবে? জানেন সোমনাথ দা, স্বরলিপি আমাকে বাঁচতে শিখিয়েছিল, ভালোবাসতে শিখিয়েছিল। একটা কথা জানবেন সোমনাথ দা, পিকাসোর হাত থেকে যদি তুলি সরিয়ে তলোয়ার ধরিয়ে দেওয়া হয় তাহলে পিকাসো পিশাচ হয়ে যাবে। আপনি চাইলে আমাকে আমাকে পুলিশে ধরিয়ে দিন, ডাকতে পারবেন পুলিশ। আমি কি পুলিশ নাকি যে পুলিশ ডাকবো? আমি তো চা খেতে এসেছি, চা খাওয়া হয়ে গেছে, ব্যাস চলে যাব। এই আসি। কিন্তু ও খুন করতো কিভাবে? হ্যাঁ, তোকে তো আগেই বলেছি, এই রোগে আক্রান্ত ব্যক্তিরা হালকা রং চিনতে পারে না। গাঢ় রং চিনতেও ব্যাকগ্রাউন্ডে কন্ট্রাস্ট কালার লাগে। এক্ষেত্রেও তাই হয়েছে। বলতো মন্দিরের রং কি? সাদা। কপালের রং কি? সাদা। আর মাঝে লাল তিলক। ঠিক তাই, চারপাশে সাদা আর মাঝে লাল রং, মানে কন্ট্রাস্ট কালার। তুই তো জানিস ছোটবেলা থেকে বন্দুক চালাতে ওস্তাদ ছিল প্রয়াগ। তাই ঝোপের আড়াল থেকে সাইলেন্সার লাগানো বন্দুক দিয়ে লেন্সের সাহায্যে লক্ষ্যভেদ করত সে। দেখলে মনে হতো প্রফেশনাল শুটার। কিন্তু চিনতো কি করে? মুখ চিনতে তো পারতো না। খুব সোজা, মুখ দেখতে পেত না তো কি হয়েছে, নড়াচড়া তো বুঝতে পারতো। করতো কি, সবাইকে বলতো বেরিয়ে এসে যেন ফোন করে আর হাত ওপরে তোলে। আর প্রয়াগ লেন্সে চোখ রেখে দেখে নিত কে হাত নাড়ছে, তারপর সুযোগ বুঝে ঘোড়াটা টিপে দিত। অবশ্য তুই না থাকলে এত কাণ্ড কিন্তু করতে পারতো না। মানে? থাক থাক থাক, এতক্ষণ অনেক নাটক মারিয়েছ। বাইক নিয়ে সেদিন কে ছিল তুই কি ভেবেছিস আমি বুঝতে পারিনি? আমি চুপ করে বসে রইলাম। সোমনাথ দা বলল, আমি তোকে প্রথম ধরতে পারি সেদিন, যেদিন সকালে তোর বাড়ি যাই। ঘুম ঘুম চোখে স্যান্ডো গেঞ্জি গায়ে তুই যখন আমার সামনে এসেছিলি, তখন তোর হাতের ট্যাটু দেখেই আমার প্রথম সন্দেহ হয়। আর দ্বিতীয় জিনিসটা হলো তোর হ্যান্ডরাইটিং। তোর লেখা গল্পের হ্যান্ডরাইটিং আর হুমকির কাগজের লেখা স্ট্রোকও একই রকম। তারপর বুঝলাম খুনি কেন জাল কেটে বেরিয়ে যাচ্ছে। তার মানে এখন কি তুমি আমাদেরকে পুলিশের কাছে ধরিয়ে দেবে? হিসেব মতো তাই করা উচিত, কিন্তু ওই যে আছে না
এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। এটা তো মনের ব্যাপার। আর কি বলতো, প্রেম একটা খুব সুন্দর পবিত্র। তাকে যারা নোংরা করে তাদের এটাই হওয়া উচিত। যারা রবি ঠাকুর বোঝে না তাদের রোদ্দুর রায়ের ভাষাতেই বোঝাতে হয়। আর মোমবাতি নিয়ে মৌন মিছিল না করে কখনো কখনো ওই মোমবাতির ড্যাশে গুজে দিতে হয়। আমি মনে মনে ভাবছি, কেমন এই লোকটা, যার কোনো দয়া মায়া নেই, অনুভূতি নেই, প্রেম নেই, যেখানে সেখানে যা তা বলে। সে আবার কখনো কখনো ভীষণ প্রেমিক, ভীষণ দয়ালু হয়ে ওঠে। এই হাঁ করে দেখছিস কি? রাতে তিতলিতে ডিনার তোর তরফ থেকে। চল খাওয়াবি, চল শুয়োরের বাচ্চা। এতক্ষণ শুনলেন রুদ্র পলাশের লেখা রক্ততিলক। গল্পকার রুদ্র পলাশের কাছে আমরা চিরকৃতজ্ঞ আমাদের পাশে থাকার জন্য।